সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা তখন জন্মাওনি 1997 আমি এখান থেকে বেরিয়েছি। তো এখান থেকে বেরোনোর পরে আমাদের এখানে তখন আমরা টিচারকে মানে প্রফেসরদের দিদি বলতাম একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল, কোনো ম্যাডাম বলা যায় না, দিদি। তো আমাদের সুজাতা দি বলেছিলেন, উনি আমাকে বলেন যে তুমি যখন এখান থেকে পাস করেছো বেরিয়েছো তুমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হও। আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হলাম। মানে এই ঘটনাটা বলছি তার একটা কারণ আছে, সেরকম একটা ঘটনা বলেই আমি আমার তোমাদের কাছে কিছু ইনফরমেশন আমি দেব। তা হচ্ছে তো আমি লালগোলায় আমার পোস্টিং ছিল সেই এনজিও তরফ থেকে। অ্যান্টি ট্রাফিকিং প্রোগ্রামে আমি কাজ করতাম আর একটা নিউট্রিশন প্রোগ্রামে কাজ করতাম। তো অ্যান্টি ট্রাফিকিংয়ে বাচ্চাদের নিয়ে কিছু অ্যাক্টিভিটি আমরা করতাম, লাইফ স্কিল এডুকেশন। তার মানে সেই লাইফ স্কিল এডুকেশনের জন্য বাচ্চাদের মধ্যে প্রচুর পরিবর্তন এসেছিল, পজিটিভ পরিবর্তন অবশ্যই। তো হঠাৎ করে একদিন অফিস থেকে ফিরবো, লাস্ট ট্রেন আমাদের 5:45, তারপরে রাত্রি 11টা ট্রেন। লালগোলা থেকে বহরমপুরে কমিউনিকেশন সেই সময় খুব খারাপ ছিল। তো একটা মেয়ে দৌড়তে দৌড়তে এসে বললো, দিদি একটা মেয়ের আমাদের পাড়ায় বিয়ে হচ্ছে। মুসলিম কমিউনিটিতে আমরা জানি কিন্তু সবাই দিনের বেলায় বিয়ে হয়, সন্ধ্যাবেলায় নয়। সন্ধ্যাবেলায় বিয়ে মানে সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যায়, কেন সন্ধ্যাবেলায় বিয়ে? তো আমরা সঙ্গে সঙ্গেই আমি থানায়, আমার অফিসের পিছনে থানা ছিল, থানায় ইনফরমেশন দিলাম, পঞ্চায়েত মেম্বারকে বললাম, আমি ছুটে গেলাম। গিয়ে দেখলাম হ্যাঁ কাজী সাহেব চলে এসছে, বর চলে এসছে। আমি গিয়ে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি, বাচ্চা মেয়ে একেবারে, হ্যাঁ ওই 13-14 বছর বয়স হবে, আলাম তুমি কি বিয়েটা করতে রাজি আছো? ও তো ভীষণ কান্নাকাটি করছে, না দিদি করবো না। আমার ব্যাস এইটুকু হয়ে গেছে। দিয়ে এসে বাইরে এসে পুলিশ ততক্ষণে চলে এসে আমরা বললাম যে বরকে ওখান থেকে ভাগিয়ে দিলাম। জায়গাটার নাম ছিল নলডহরি, স্টেশনের কাছে। তো তারপরে শুনতে পেলাম আমার নাম শাশ্বতী। বললো শাশ্বতীকে এত পিস করবো যে নলডহরির প্রত্যেকটা মানুষের হাতে 1 পিস করে মাংস থাকবে। তাহলে কি আমার ভয় পাওয়া উচিত? আমি কিন্তু সেদিন ভয় পাইনি। সে একটা আমার জেদ ছিল যে আমি ওটাকে আটকেছি, ওর অমতে বিয়ে হচ্ছিল এবং ও বাচ্চা নিয়েছিল। তখন যে আমার খুব বড় অভিজ্ঞতা ছিল বা আমার অনেক বয়স বেশি ছিল তা নয়, কিন্তু তবু একটা দৃঢ়তা ছিল যে আমি এরকম একটা অন্যায় হতে দেব না। আজকের মুহূর্তে দাঁড়িয়ে চিত্রগুলো কিন্তু পাল্টে গেছে, সংখ্যাগুলো প্রায় একই আছে বা একটু হয়তো কমেছে, কিন্তু চিত্রগুলো একটু মানে কারণগুলো অন্যরকম হয়ে গেছে। আগে গার্জেনরা বলতো, বিয়ে দিত ওরা জোর করে, যে না বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ মানে ভালো পাত্র পাওয়া গেছে। এইসব কি হয় একদম, তোমরা আমি তুমিও করে বলছি কারণ তোমরা আমার একদম সন্তান সম, হ্যাঁ। তো সেখানে একটা টিনেজ যখন আসে তখন তাদের মানে চেহারা স্বাস্থ্য সবকিছু একটা খুব সুন্দর হয়, তো ফুলের মতন, তোমরা ফুলের মতন। এবার এই সময় হলো চলে এই তো ভালো পাত্র পাওয়া গেছে, বিয়ে দিয়ে দাও হতো। বর্তমানে দাঁড়িয়ে চিত্রটা আরেকটু আলাদা হয়ে গেছে। কিরকম হয়ে গেছে আমরা যখন জিজ্ঞেস করি, সেই চাইল্ড ম্যারেজ কিন্তু আছে। চাইল্ড ম্যারেজ বলতে বাল্য বিবাহ, মানে কোন বয়সকে আমরা বলছি? 18-র নিচে। তো 18 যদি দেখতে চাই তাহলে আমাদের, আমি যদি এখন দেখি 2023-22 একটা সার্ভে হয়েছিল, সেখানে 18 থেকে 20 বছরের, 18 থেকে 22 বছরের মেয়েদের, বিবাহিত মেয়েদের দেখা গেছে যে প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 46% মেয়েদের ওই মানে 18-র আগে বিয়ে হয়ে গেছে। কত বড় একটা সংখ্যা, মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদ খুব মানে ঝুঁকির জায়গায় একটা আছে। তো এখন চিত্রটা কি হয়েছে, আমরা যখন গার্জেনকে বলি, আগে বলতো ভালো পাত্র পাওয়া গেছে, আর এখন কি বলে জানো, বন্দুকটা কিন্তু এখন তোমাদের ঘাড়ে চলে এসেছে। কি বলে, কে বলবে? মেয়ে পালিয়ে যাবে, তাই আমরা একটা ভালো পাত্রের হাতে দিয়ে বাড়ির সম্মান রক্ষা করছি, বলে তো। এবং এটা চিত্রটা দেখাও যাচ্ছে যে
খুব ছোট বয়স, আমি তো বকাবকি করলাম গার্জেনকে, কি করবো, ও তো পালিয়ে গেছিল। কিন্তু যদি আমরা সেই মেয়েটিকে বোঝাতে পারি যে বিয়েটা কি, বিয়েটা আসলে কি, বরের সঙ্গে হাত ধরাধরি করে ঘুরতে বেরোনো, একটু রেস্টুরেন্টে খাওয়া, বর একটু ভালো শাড়ি এনে দেবে, গয়না এনে দেবে, সেটা কিন্তু নয়। বিয়ে মানে একটা বড় দায়িত্ব, পরিবারের দায়িত্ব। কটায় ঘুম থেকে ওঠো তোমরা? ঘুম থেকে কটায় ওঠো? 4টে, 5টা, 5টা। তোমরা তো মানে গুড গার্ল। তবে আমার মেয়ে 9টা 10টায় ঘুম থেকে ওঠে, এবং চিত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকমই দেখতে পাই বলে আমি এক্সপেক্ট করেছিলাম। কিন্তু এটা খুবই ভালো যে 4টে 5টায় 9টায় ওঠে, 4টে 5টায় 6টায় ওঠে, এটা খুব একটা ভালো। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই এখনটা, কিন্তু উঠলে পরেও কি করো উঠে? না, আমি 4টে থেকে 5টা 8 ঘন্টা পড়ি, পড়াশোনা করো, তারপরে কি করো? তারপর উঠে ঘরের কাজ থাকে আমার মা মনে করে নি, তারপর পুজো দেওয়ার পর তারপর স্নান মানে ফ্রেশ হয়ে পুজো হয়ে গেল, পুজো হওয়ার পর কিছু খেতে একটু রেস্ট নিয়ে দিয়ে আবার পড়তে বসি, দিয়ে কলেজ। ঠিক আছে, এবার যদি হতো এরকম, ঘুম থেকে উঠে তুমি ঘুমোতে গেছো রাত্রি 11টা 11:30 12টায়, তারপর 4টে ঘুম থেকে উঠতে হলো, উঠেই তোমাকে আগে গোয়াল ঘরে যেতে হলো 4টের সময়। সবাই ঘুমাচ্ছে বাড়িতে, তোমার থেকে যারা বড় সবাই ঘুমাচ্ছে, তুমি 4টের সময় একা একা অন্ধকারে গোয়াল ঘরে, কেমন লাগবে? না, আমরা সবাই উঠে যাই, আমার বাবার সবজি ব্যবসা আছে, তো আমার বাবা উঠে যান, মা উঠে যান। তাহলে হয়তো তোমার উঠে যাচ্ছে, কিন্তু আমি বলছি তোমার বিয়ের পরে সবাই ঘুমোচ্ছে, সেই চিত্রটা তো তুমি যে চিত্রটা সকাল তোমার পরিবারে দেখে অভ্যস্ত হচ্ছো, যে সবাই উঠে যাচ্ছে, তারপরে যে যার মতো সবাই একসঙ্গে কাজ করছো, তুমি একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ। কিন্তু বিয়ের পরে গিয়ে দেখলে তোমাকে সেই ভোর 4টাতেই উঠতে হচ্ছে, এবং সবাই যে যার মতন ঘুমোচ্ছে, আশ করছে, তুমি একা কাজ করছো। সেই মুহূর্তে কিভাবে নিতে পারবে? এই যে চিন্তা ভাবনাটা, আমি এই জন্য বলছি যে সংসার মানে কিন্তু একটা দায়িত্ব, শুধুই আনন্দ শুধুই মজা তা কিন্তু নয়, বিশাল একটা দায়িত্ব। কারণ বিয়ে কিন্তু দুটো মানুষের মধ্যে হয় না, বিয়ে হয় পুরো দুটো পরিবারের মধ্যে। তুমি একটা জায়গায় একটা চিত্র দেখে অভ্যস্ত, সেখান থেকে গিয়ে তুমি আরো একটা একদম অন্যরকম একটা পরিবেশের মধ্যে পড়ছো। তুমি হয়তো ছেলেটিকে অনেকদিন ধরে চেনো, হতে পারে তোমার 4-5 বছরের রিলেশনশিপ, তারপর তুমি বিয়ে করেছো, কিন্তু তুমি তোমার পরিবারকে কি চেনো? আর আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যখন ছেলেমেয়েরা রিলেশনশিপে থাকে তখন সবসময় আমার ভালোটা দেখানোর চেষ্টা করি, খারাপটা সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করি। যেই মুহূর্তে বিয়েটা হয়ে যাচ্ছে তখন সবটা ওপেন, তুমি চিনতেই পারবে না সেই ছেলেটিকে, যে এ তো এরকম ছিল না। তো এই যে এটা কখন চিনতে পারবে? যখন তোমার ম্যাচুরিটি আসবে। ম্যাচুরিটি কিসে আসে, কখন আসে? এক্সপেরিয়েন্স কিভাবে হয়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক্সপেরিয়েন্স হয়। তুমি ছোটবেলায় কি খেতে পছন্দ করতে? খুব খেতে কি পছন্দ করতে? চকলেট। চকলেট অবশ্য এখনো পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু এমনি দেখবে খাবার বা কোনো কালার রং, একটা সময় ছোটটা খুব রংচঙে জিনিস পছন্দ করে, রানী কালার গোলাপি এটা খুব পছন্দ হচ্ছে, কিন্তু এখন কি সেটা পছন্দ হয়? হয় কি? হয় না। ছোটবেলায় হয়তো খুব বিরিয়ানি খেতে পছন্দ করতাম, এখন আমি পোলাও খেতে পছন্দ করি। তার মানে কি, পছন্দের কিন্তু চেঞ্জ আসে, কিন্তু সেই চেঞ্জটা একটা সময় এসে কিন্তু কিছুটা হলেও থিত হয়। কিসের সঙ্গে সঙ্গে থিত হয়? অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে। আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, আমার মা, আমি জেদ করলে সপ্তাহে একদিন করে আমার মা হয় বিরিয়ানি রান্না করে দেয় বা কিনে এনে দেয়। কিন্তু যখন আমি বড় হব তখন আমি বুঝতে শিখবো যে আমার এই জেদটা বা আমার এই চাওয়াটা ঠিক নয়, প্রত্যেক সপ্তাহে আমার বিরিয়ানি খাওয়াটা ঠিক নয়,
শরীরের পক্ষেও ঠিক নয় বা অর্থনৈতিকভাবে আমার মা পেরে উঠছে না, বাবা পেরে উঠছে না, আমি সেটা বুঝতে শিখি এবং আমি আমার অভ্যাস, আমি আমার পছন্দকে পাল্টাতে পারি। তো এই যে এইরকম ভাবে আমাদের কিন্তু পারিবারিক লেভেলেও প্রচন্ডভাবে এই সমস্ত চেঞ্জগুলো আমরা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে আনতে পারি। এবং এই যে এটা শুধু পছন্দ না, এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টেরও জায়গায়, যে আমি আগে খুব বিরিয়ানি খেতে পছন্দ করতাম, আমার বাবা প্রায় দিনই আমি আমার খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, আমি নিয়ে যাই। তখন দেখলাম যে না, বিরিয়ানিটা কিনতে তো প্রতিদিনই 100 টাকা 150 টাকা 200 টাকা খরচ হয়ে যাচ্ছে, বাবা খাবো না। এই যে আমি অ্যাডজাস্টমেন্টে আসলাম, কিসের সঙ্গে সঙ্গে? আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাডজাস্টমেন্টে আসলাম। এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করতে শেখে একটা বয়সের পরে। এটা গেলে একটা পারিবারিক অ্যাডজাস্টমেন্টের জায়গা। তো সেইটা আমরা যদি একটা বাচ্চা মেয়ে, একটা 12, 13, 11 বছরের মেয়ে যদি একটা অন্য বাড়িতে যায়, সে কি সেই জায়গাটা পাবে? একটা পরিষ্কার মানে আমি জানি না এখানে কেউ গ্রামের মেয়ে আছো? কেউ গ্রামের মেয়ে? গ্রামের পাশে দেখো না, খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। তো কেউ দেখেছো এরকম খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে? ছোট বয়সে বিয়ে হওয়ার পরে ও যে বাড়িতে যেভাবে ছিল, এখন কি ওকে কি সেই ছোট বলে ট্রিট করা হয়? একদম সেই বড়দের মতন ট্রিট করা হয়। তার কাছে সেই এক্সপেকটেশনটা আসে, তুমি রান্না করবে, তুমি কাপড় কাচবে, তুমি শ্বশুর শাশুড়ির সেবা করবে। এই এই যে জায়গাটা, ওই মেয়ে কিন্তু যখন বিয়ে করেছিল তখন কি সে বুঝেছিল যে আমাকে এইগুলো করতে হবে, বা এই আমাকে এই লেভেলের মানসিক একটা আমার মানে জোর দরকার? সে কিন্তু বোঝেনি। সে হাওয়ায় ভেসেছিল, আমি বিয়ে করব, বিয়েতে সাজবো, কত গয়নাগাটি পাবো, লোকে আমাকে কত গিফট দেবে, এই একটা স্বপ্নের চাদর ছিল ওর চোখের মধ্যে। সেইটা কিন্তু এক লাফে ভেঙে যায়। কিন্তু আমি যখনই আমার একটা পরিণত বয়সে কারো বিয়ে হবে, তখন কিন্তু সে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে শিখবে যে না, এটা কিন্তু শুধু স্বপ্ন নয়, সে সবকিছু দেখবে, এক্সপ্লোর করবে, অনেক কিছু করার সুযোগ পাবে। এটা একটা মানসিক গেল। এরপরে হচ্ছে মানে শারীরিক জায়গাতে আমরা আসি। সেটা হচ্ছে অনেক সময় কি হয়, মানে ম্যাক্সিমাম সময়তে দেখি কি, বিয়ের পরে প্রেগনেন্ট হয়ে গেল, 13 বছর 14 বছর, সে তো নিজেই একটা শিশুকে তো নিজেকেই সামলাতে পারে না। সে আর একটা বাচ্চাকে কি করে, সে তো নিজের বাচ্চা, তাই তো? তো সে আর একটা বাচ্চাকে কি করে মানুষ করবে? এক হচ্ছে সেই মায়ের, সে যে মা 13-14 বছরে গর্ভবতী হচ্ছে, সেই মায়ের শরীর তৈরি হয় না আর একটা শরীরকে জন্ম দেওয়ার জন্য। শরীর তৈরি হয় না মানে তার তো সবই থাকে, কিন্তু সেগুলো একটা মানে আমরা বলি যে একটা মাটির, যদি কাঁচা মাটির পাত্রে তুমি যদি ধান টান কিছু রাখো, তাহলে সেগুলো তো নষ্ট হবে। তো সেইটাকে রাখতে গেলে সেই একটা পাত্রকে কি করতে হবে, আমাকে শুকিয়ে পুড়িয়ে শক্তপোক্ত বানিয়ে তার মধ্যে আমি ধান গম মানে শস্য রাখতে পারি, তাই তো? তবেই সেটা ভালো থাকে। তো একটা বাচ্চা মেয়ে, তার শরীরটা তো ঠিক সেই কাঁচা একটা মাটির মতো, মাটির একটা পাত্রের মতো, সেখানে আর একটা প্রাণ বেড়ে উঠছে। সে তার নিজের না আছে মানে আয়রনের ঠিকঠাক, না আছে ক্যালসিয়াম, না আছে অন্য কিছু, তো সে একটা আর একটা বাচ্চাকে জন্ম দেবে। তাহলে কি হচ্ছে, একটা অপুষ্ট বাচ্চা আর একটা অপুষ্ট বাচ্চাকে জন্ম দিল। বাচ্চা ব্রেস্টফিড করলো, মায়ের শরীর থেকে হু হু করে ক্যালসিয়াম বেরিয়ে গেল। হ্যাঁ, আমি 50 বছরে কোমরে বেল্ট করেছি, সে 25 বছরে কোমরে বেল্ট করতে হবে। কারণ তাকে ওষুধ খেতে বললে ওষুধ খাবে না, তার ভালো লাগে না, আমার ওষুধ খেতে কি ভালো লাগে? ভালো লাগে না, সেই নিয়ম করে সে তো বুঝছে না, তখন তার শরীরে একটু জোর আছে না, মনে জোর আছে, আমি পেরে যাবো, পেরে যাচ্ছে। এই যে সমস্যাগুলো তৈরি হয়, তারপরে একটা হয় পোস্ট নেটালের পরে একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায় মেয়েদের মধ্যে। সেখান থেকে অনেক মানে মানসিক একটা স্থিরতা থাকে না, খিচখিচে, সবাই শাশুড়ি গাল দিচ্ছে, শ্বশুর গাল দিচ্ছে, বাসুর দিচ্ছে, বর এসে মারধর করছে, সেইটা সবটাই সে কার করে পড়ে? যত নিচের দিকে নামে মানুষ সবসময় দুর্বল। মানে আমাদের অফিসাররা, আমাকে যদি আমার লেভেলের অফিসাররা খুব বকাবকি করে, তাহলে আমি আমার নিচের লেভেলের অফিসার বা স্টাফদের বকাবকি করবো। কারণ আমি জানি যে উনিও খেয়েছেন, তার
তো এক্ষেত্রে সংসারের ক্ষেত্রেও তাই, কিন্তু আমার থেকে যে শক্তিশালী, আমার বর শক্তিশালী, আমার শাশুড়ি শক্তিশালী, আমার শ্বশুর শক্তিশালী, তারা দিল দুঘা, আমার বাচ্চাদের একটুখানি হয়তো খুব বেশি হলো আমি চকলেট খাবো, একটা পয়সা দাও বললো, আমি দুঘা বসিয়ে দিলাম। তাহলে সেই বাচ্চাটাকে আমি কি তৈরি করছি? আর এই পরিস্থিতির জন্য আজকে বিশাল অংশে দায়ী হচ্ছে, বিশাল অংশে দায়ী। প্রয়োজন আছে, এটার প্রয়োজন আছে, এটা ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে সঠিক ব্যবহার। আমি আসার আগে দেখলাম, আমাকে বলা হলো যে আমাকে কিছু বলতে, সেই তথ্যগুলো তো সবসময় মনে থাকে না, আমি সঙ্গে সঙ্গে দেখলাম, দেখি তো কি কি পার্সেন্টেজ দিচ্ছে, আমি এখান থেকে বলে নিই, বের করে নিলাম, আমি একটু পড়ে নিলাম। এটা হচ্ছে এটা ইউটিলাইজেশন, বা আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা মিট করতে পারছি, যেটা আগে ছিল না, ফোন নাম্বার ছিল না, কত বন্ধু হারিয়ে গেছে। তো এইটা হচ্ছে এখন আমরা তো ক্লাস 9 থেকে পেয়ে যাচ্ছি না, 11 থেকে দিচ্ছে স্মার্টফোন, 11 থেকে দিচ্ছে স্মার্টফোন, ব্যাস মোটামুটি সবার হাতে। এখন বাচ্চাগুলোকে জিজ্ঞেস করো যে বড় হয়ে কি করবে, অনেক বাচ্চা কি অ্যান্সার হয়ে জানো? ইউটিউব খুলবো, রিলস তৈরি করবো, প্রচুর ইনকাম। তো এইগুলোর প্রভাবে কি হচ্ছে, ওই যে স্বপ্ন, রঙিন যে স্বপ্নের রঙিন যে চাদরটা তার চোখে আছে না, এই চাদরটাকে আরো বেশি রঙিন তৈরি করে দিচ্ছে। এবারে আজকে যে এতগুলো কথা আমি তোমাদের মাঝে বলছি, তোমরা তো বলতে পারো আমরা তো বড় হয়ে গেছি, তোমরা তো সবাই কি 18 পেরিয়ে গেছো? হ্যাঁ সবাই 18। যেদিন 18 পেরোলে মনে হলো না আমরা বড় হয়ে গেছি, আনন্দ করেছিলে, তাই তো? 18 পেরোনো মানে আমি আইনি স্বীকৃতি পেলাম, কিন্তু সেই দায়িত্ব 18 পেরোলে যে দায়িত্বটা নেওয়ার কথা, সেই দায়িত্বটা কিন্তু কি আমরা নিতে পারছি? আগেকার দিনে মেয়েদের কি বলা হতো জানো তো, এই ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো, যথেষ্ট বড় হয়েছিস, ঠিক আছে, ছোট কিন্তু। আর এখন কি উল্টো হয়ে গেছে, মা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব না, এখন যাবো না, আমি কিন্তু বড় হয়ে গেছি, এখন পাল্টে গেছে, আমি কিন্তু বড় হয়ে গেছি। এই যে বড় হয়ে যাওয়া, বড় হওয়ার অর্থ হচ্ছে 18 প্লাস হওয়া নয়, বড় হওয়ার অর্থ হচ্ছে দায়িত্বগুলো বুঝতে শেখা। কিসের উপরে দায়িত্ব? প্রথম হচ্ছে তোমার নিজের প্রতি দায়িত্ব। প্রত্যেককে তোমার নিজে, আজকে পড়াশোনা করছো কিসের জন্য? বাবা মাকে খুশি করার জন্য, বাবা মার স্বপ্ন পূরণের জন্য? কিসের জন্য পড়াশোনা করছো? কিসের জন্য? নিজেকে তৈরি করার জন্য। তাহলে যত্নটা প্রথম নিতে হবে নিজের প্রতি, তারপরে পরিবারের প্রতি, তারপরে সমাজের প্রতি। ব্যাস এখন এইটুকু করলেই হয়ে যাবে, তাতে দেশ আপনা আপনি তৈরি হয়ে যাবে। তাহলে এই যে আজকে এই কথাগুলো বললাম, তোমরা যে কজন আছো, অন্তত যখন পাশে একটা এরকম কোনো বন্ধু বা বন্ধুর বোন দেখছো যে কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে আছে, বা পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, বা বাবা মা বিয়ে দিচ্ছে, জাস্ট তাকে বোঝাও যে রঙিন যে চাদরটা আছে না, সেই চাদরের পিছনে বাস্তবটা কি আছে সেইটা একটু বোঝানোর দায়িত্ব না। আজকে দাঁড়িয়ে আমার এই মানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে এই শপথটুকু তোমরা সবাই নাও যে অন্তত আমরা একজন করে হলে, যে আমি আজকে প্রথমে যে লালগোলার ঘটনাটা বলেছিলাম, আজকে কিন্তু আমাকে এখনো শান্তি দেয়, কারণ ঠিক 1.5 মাস পরে ওই গার্জেন গুলো এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল, দিদি আজকে খুব বড় একটা মানে এই যে বিয়েটা বন্ধ করেছিলেন, ওরা নিজেরাও বুঝতে পারেনি যে ওকে অ্যাকচুয়ালি পাচার করে দেওয়া হতো। তো বলেছিল যে এই যে কাজটা করে সেদিন আমাদের কত বড় উপকার করেছিলেন, যে তারপরে যারা ফিল করেছে, বুঝেছে, সেই শান্তিটা কিন্তু আজকে আমার এই মানে প্রায় 50-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমি, সেই সময় এসে কিন্তু আমি খুব আনন্দ পাচ্ছি। সেই জন্য আমিও তোমাদের বলবো, তোমরা সবাই 18 পেরিয়ে গেছো, তোমরা মানে আইনের চোখে বড় হয়ে গেছো,
এবার নিজের চোখে বড় হও। কিভাবে? সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে, এবং প্রত্যেকে তোমাদের আশপাশে যেটুকু পারবে সেটুকু তাদেরকে বোঝা। সেই শুধু একটাই বলবো যে যে মানে রঙিন যে চাদরটা আছে তার বাইরে বাস্তবতাটা তোমরা দেখাও। তাহলে কিন্তু দেখবে মানে তুমি যখন একটাকে বাস্তব দেখাবে, ও কিন্তু আর একটাকে দেখাবে। ঠিক আছে? এটা আমি আশা করবো যে তোমরা এই কাজটুকু করবে, আমার অনুরোধটা রাখবে। অনেক ভালো থেকো, ভবিষ্যতে মানে অনেক নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। এখন একটা কথা আমি লাস্ট বলি, আমি খুব বলি এই কথাটা সবাইকে, যে আগেকার দিনে ছিল না, ছেলেদের বিয়ে দিত না কিছু না করলে। ও আমার ছেলে কিছু করে না, এখন কি বিয়ে দেবো, বউ এনে কি খাওয়াবে? আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েদের মায়ের গার্জেনদের এই কথাটা বলা উচিত যে আমার মেয়ের বিয়ে দেবো না সে কিছু না করলে। যতক্ষণ না কিছু না করছে নিজের পায়ে, মানে কিছু ইনকাম চাকরি করতে হলে তার কোনো মানে নেই, ব্যবসা করো, এখন তো মেয়েরা প্রচুর ব্যবসা করছে। কিছু না করলে আমার মেয়েরও বিয়ে দেবো না, এই এই বোধহয় ডায়লগটা চেঞ্জ করার সময় এসেছে। তাই নিজের পায়ে দাঁড়াও, নিজের মাটিটা শক্ত করো, অনেক কিছু করতে পারবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ শাশুড়ি, খুব ভালো লাগলো। একটু অন্যরকম, সবটাই জানা কিন্তু যেন মনে হলো বেশ একটু অন্যরকম, তাই তো? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম স্যার, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ট্রেনার। তো আমরা ওনাদের সঙ্গে কাজ করছি, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে খুব কম জানি। আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে, ভলেন্টিয়ার্সদের টিফিন সমস্ত ব্যবস্থায় সবই হয়ে গেছে, কিন্তু তাও আমি গোলাম স্যারকে বলবো যে উনিও ওনার দু এক কথা বলুন, কারণ আমরা সামনের দিনে তো এই সংস্থার সঙ্গে প্রচুর কাজ করব। তোমাদেরও জানা উচিত যে তোমরা কাদের সঙ্গে কাজ করছো, আজ কার সঙ্গে আছো। ঠিক আছে? তো স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই কলেজে যারা এসএস টিম আছে সকলকে। আমাদের গণ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর বিশেষ করে যারা এখানে পার্টিসিপেন্ট এসেছেন, আমি তুমি করে বলছি, অনেকে বয়সে ছোট, কারো আপত্তি নেই তো? আচ্ছা, আমার একটু দেখে হিংসা হচ্ছে। আমি এই কারণেই বলছি, কারণ এই চকচকে মুখগুলো একটা টাইমে পার করে এসেছে। তো আমি 2009 সালে যখন কলেজ পাস করেছি, বেলডাঙ্গা কলেজ কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, এবং আপনাদেরও কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে মনে হয় এই কলেজটাও আছে। আমি এনএসএস এর সাথে যুক্ত সেইভাবে ছিলাম না, কিন্তু এনসিসির সাথে যুক্ত ছিলাম, এবং এনসিসির সাথে যুক্ত থাকার সুবাদে প্রচুর ক্যাম্প করেছি, বহু জায়গায় গেছি। সেই কথাগুলো আপনাদেরকে দেখে বা তোমাদেরকে দেখে আমার খুব মনে পড়ছে এবং ভীষণ হিংসা হচ্ছে। এই সময়টা কিন্তু আর আসবে না। যখনই এই সময়টা পেরিয়ে যাবে, যখন একটা নতুন অধ্যায় শুরু হবে, সেই চাকরি জীবন হোক অথবা সংসার জীবন হোক, অথবা যার যার প্রফেশনাল লাইনে চলে যাবে, তোমরা দেখবে তোমরা খুব মিস করবে এই সময়গুলো, এই পরিস্থিতিগুলো, ক্যান্টিনে বসে আড্ডা মারাগুলো, এখানে বসে আমি দেখছিলাম অনেকে অনেকের সাথে মজা করছো, এইগুলো খুবই মনে পড়বে। এবং ছবি তোলার সময় একটু ভিত্তি দেখানো, কবিতা বলা, একটু গুঞ্জন করা, একটুখানি আড্ডা দেওয়া, এইগুলো কিন্তু দেখবে একটা টাইমে এসে কিন্তু যখন রোমন্থন করবে, তখন নিজেদের মধ্যে খুবই মনে পড়বে যে আমরা এই করতাম, ওই করতাম, সেই করতাম। আজকে একটা প্রোগ্রাম এখানে যেহেতু হচ্ছে, সেই প্রোগ্রামে সবাই এখানে পার্টিসিপেন্ট হয়েছে। সেখানে যে অ্যারেঞ্জটা করা হয়েছে, এখানে খুব ছোট্ট একটা অ্যারেঞ্জ, এবং তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের মেধাটাকে কাজে লাগিয়ে তোমরা অনেক ফুটিয়ে তুলেছো। অনেকেই পদ্যের ছলে, অনেকে
ছবি আঁকার মধ্য দিয়ে অনেকে কার্টুন তৈরি করে খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকেই তার নিজস্বতা যেটা এখানে তুলে ধরা হয়েছে, খুব ভালো লেগেছে। আমাদের গণ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গণ উন্নয়ন পর্ষদ সম্বন্ধে যদি দু চার কথা বলি তাহলে আপনাদের শুনতে বা তোমাদের শুনতে ভালো লাগবে। গণ উন্নয়ন পর্ষদ আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা মাদার এনজিও, যে এনজিও এখানে মেয়েদেরকে নিয়ে, মায়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘ 17 বছর কাজ করছে। বেসিক্যালি যদি প্রফেশনাল লাইনে যাওয়া হয়, প্রত্যেকটা এলাকায়, শহর বা গ্রাম, যেখানে যেখানে আশা ওয়ার্কার কাজ করছে, সেই আশা ওয়ার্কারদেরকে আমাদের এনজিও গোটা মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে যত আশা ওয়ার্কার আছে সকলকে আমরা আমাদের ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা ট্রেনিং দিই, কি কাজ করবে, মায়েদেরকে নিয়ে কি কাজ, বাচ্চাদেরকে নিয়ে কি কাজ, অ্যাডোলেসেন্ট গার্লদেরকে নিয়ে কি কাজ, এবং ইভেন পরিবার পরিকল্পনা নিয়ে কি কাজ, পরবর্তী সময়কালে বয়স্কদের জন্য কি কি কাজ আছে, সবগুলো আমরা এখান থেকে শেখানো হয় এবং ওনারা নিজস্ব এলাকাতে গিয়ে কাজগুলো করেন। সেই সুবাদে আমরাও ট্রেনিং যখন দিই তার পরিপ্রেক্ষিতে ওনারা কেমন কাজ করছেন আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট করার জন্য একদম ইন্টেরিয়াল এরিয়াতে, একদম মফস্বলে নয় বা এখানে বসে ঠান্ডা করে নয়, এলাকাতে গিয়ে আমরা দেখি যে সেখানে মানুষজন কেমন নিতে পারছে, তারা সত্যি দিতে পারছে কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আজকে যে অ্যারেঞ্জটা হয়েছে, এরকম অ্যারেঞ্জ আমরা মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে ছোট ছোট প্রোগ্রামের মধ্য দিয়ে করি। এখানে দুটো ব্যানার লাগানো হয়েছে, গণ উন্নয়ন পর্ষদের একটা ব্যানার আছে, পাশে আমাদের সাথে কোলাবোরেটিভ ডিস্ট্রিক্ট আমাদের চাইল্ড প্রোটেকশন কমিটির তত্ত্বাবধানে এখানে বাল্য বিবাহ নিয়ে একটা প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামটাও আমাদের মুর্শিদাবাদ জেলায় গণ উন্নয়ন পর্ষদ সমানভাবে যাতে বাল্য বিবাহ রোধ করা যায় তার জন্য যা যা কর্মকাণ্ড সেগুলো কিন্তু করে যাচ্ছে। আমাদের আশা প্রোগ্রাম ছাড়াও গণ উন্নয়ন পর্ষদ লিঙ্ক ওয়ার্কার স্কিম একটা স্কিম আছে, যেটা আমাদের কি বলবো এইচআইভি এইডস এর মতো একটা ব্যাধি বা রোগ, সেগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করা, সমাজের অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, বা যারা ড্রাগ ইউজার, যারা ড্রাগ নেয়, নেশা করে, তাদের নিয়ে আমাদের এখানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু কাজকর্মগুলো করে। আমি এনজিও সম্বন্ধে বললাম, আমি একটু তোমাদের সাথে একটু কথা বলতে চাই, মানে শুধু আমি এখানে বলছি তোমরা শুনছো এরকম নয়, লেকচার নয়, আমি লেকচার দিতে আসিনি তোমাদের সাথে। এখানে একটা ব্যানার আছে দেখছো, বাল্য বিবাহ লেখা আছে। যখন শাশুড়ি দিদি বলছিল খুব সুন্দর করে টপিকগুলো ধরে ধরে বলছিল। বাল্য বিবাহ এখানে যারা বসে আছে সবাই জানি তো বাল্য বিবাহ কাকে বলে? কেউ একজন বলো তো দেখি, বাল্য বিবাহ কাকে বলে? আচ্ছা, তুমি এর আগে উত্তরটা দিয়েছো, আমি নক করেছি। আর কেউ? অন্য কেউ? বাল্য বিবাহ কাকে বলে? যা স্পেসিফিক একটা এজ বলেছে এবং মেয়েদেরটা বলেছো তুমি। ও আর ছেলেদের ক্ষেত্রে 21 এর নিচে। আচ্ছা, 21 এর নিচে, ঠিক, একদম ঠিক। দেখো প্রত্যেকটা পরিস্থিতি ভেদে কিন্তু আলাদা। কেউ কি বলতে পারবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই এজটাকে কেন বাল্য বিবাহের মতো জায়গায় পৌঁছালো বা নিয়ে আসলো? কেউ বলতে পারবে কেন এই এজটাকে, কেন মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে দেওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ বা একে বাল্য বিবাহ হিসেবে ধরা হয়েছে? কেউ কি বলতে পারবে এর কথা? হ্যাঁ, বল। আমাদের মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে আমরা মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকি না বিয়ের মতন একটা পরিস্থিতিতে এগোনোর জন্য, এবং ছেলেদের ক্ষেত্রেও তাই। এরকম একটা পরিস্থিতিতে এগোনোর আগে আমাদের মেন্টালি ফিজিক্যালি দুটোরই প্রিপারেশন দরকার। তার আগে যদি আমরা এরকম কোনো পদক্ষেপ নিই তো সেটা আমাদের জন্য অনেকটাই খারাপ, তো সেটা ফিজিক্যালি মেন্টালি দুটোই আমাদের খারাপ করছে। তো সেই জন্যই হয়তো এই এজটা নির্ধারণ করেছে। বাহ, থ্যাংক ইউ। বসো। যারা এখানে উপস্থিত হয়েছে 16 জনের মধ্যে নিজেদের বান্ধবী বা বন্ধুদের 18 নিচে বা 21 নিচে বিয়ে হয়েছে এরকম কোনো খবর আছে? হয়তো স্কুল পেরিয়ে, গন্ডি পেরিয়ে যখন কলেজে ঢোকা হচ্ছে তাকে আর পাওয়া যাচ্ছে না,
শুনছি পরে যে বিয়ে হয়ে গেছে, এরকম কোনো গন্ডি? স্কুলেই হয়েছে, স্কুলে হয়েছে, তার বয়স অনেকটা কম, মেবি এই ইয়ে 14-15। তার সাথে পরে কি আর কোনো যোগাযোগ আছে? পরে কি কোনো যোগাযোগ আছে? আপাতত নেই এখন আর। মানে পড়াশোনার সাথে আর যুক্ত নেই, তাই তো? কোনো সময় যোগাযোগ করার হয়তো তোমরা ব্যস্ত হয়ে গেছো, যোগাযোগ করার সেই ফুরসতও হয়নি। হলেও ওকে পাওয়া যায়নি, আমি যেটা নাম্বার ছিল নাম্বার চেঞ্জ করে গেছে ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, তুমি বসে পড়ো, অনেকক্ষণ সময় লেগে যাবে যেহেতু। হ্যাঁ, এখানে জাস্ট যারা যারা এখানে উপস্থিত হয়েছো, আমি প্রথম থেকে জিজ্ঞাসা করছিলাম, অনেকেই হোস্টেলে থাকছো, অনেকেই যাওয়া আসা করছো, তো সেই সুবাদে যারা যারা মানে বন্ধুদের বা ছেলে অথবা মেয়েদের ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তাদের রিপোর্টটা যদি কোনো রকম ভাবে আমাদের কাছে পৌঁছায়, তার নামটা গোপন থাকবে এবং তাদেরকে রেস্কিউ করা হবে। সেই কি বলবো, স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সেটা বলছি, কারণ কারোর নাম সেটা গোপন মানে পাবলিশ করা হবে না, গোপন থাকবে। এবার বোঝা গেল যে আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে হবে। যদি মনে হয় কোথাও একটা জায়গায় যে কন্ট্যাক্ট করতে আমাদের সাথে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের ব্যানারে, ম্যাডাম যেটা খুলছেন ওই ব্যানারে একটা নাম্বার দেওয়া আছে 1098, একদম টোল ফ্রি নাম্বার। 1098 এ যদি ফোন করা হয় তাহলে সেখানে সরাসরি কোনো নাম কারো পাবলিশ হবে না, সবকিছু তথ্য নেওয়া হবে এবং সেখানে রেস্কিউ করা হবে এবং তার বিয়েটাকে বন্ধ করা হবে। আমাদের এই জেলায় গত বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত জুলাই মাস থেকে একটা প্রোগ্রাম চলেছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই প্রোগ্রামটা খুব জোর কদমে চলেছে। কি সেই প্রোগ্রাম? দুটো ব্লককে বাছানো হয়েছিল যে বাল্য বিবাহ মুক্ত ব্লক ঘোষণা করা হবে 31শে ডিসেম্বরের মধ্যে 2025 সাল। সেখানে বহরমপুর ব্লক এবং হরিহরপাড়া ব্লকে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছিল এবং সত্যি কথা বলতে যারা কন্যাশ্রী যোদ্ধা, যারা ওখানকার স্টেক হোল্ডার, যারা আশা ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার, যারা পঞ্চায়েতে যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, যেখানে বিয়েটা আগে অনেকটা বেশি ছিল সেখানে অনেকটা কমেছে এবং এই সময়কালের মধ্যে বহরমপুর এবং হরিহরপাড়া ব্লকে কিছু পঞ্চায়েতকে বাল্য বিবাহ মুক্ত পঞ্চায়েত ঘোষণা করা হচ্ছে। এখানে আমি একটা পোস্টার দেখছিলাম যেখানে লেখা আছে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস। আমাদের জেলা প্রশাসন কিন্তু এই প্লাস্টিক ফ্রি ক্যাম্পাসের জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এই প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস আমরা নিজেরা, আজকেও যারা আমাকে উপহার দিয়েছো বা নিজেদেরকে দিয়েছো, প্লাস্টিক ছিল। ইভেন অনেকে আমি দেখেছি প্লাস্টিক নিয়ে আছো, আমরা নিজেরা যদি সেই সচেতনতা না থাকে তাহলে কিন্তু প্লাস্টিক ফ্রি ক্যাম্প করে লাভ হবে না, তাই তো? তেমনি আমার এলাকায়, আমার পাড়া এলাকায়, গঞ্জ এলাকায় এমন ইন্টার এরিয়া আছে যেখানে বাল্য বিবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু আমরা ভাবছি ওদের সমস্যা, ওদের পারিবারিক বিষয় ওরা বুঝে নেই, ওদের ছেলে মেয়ে ওরা যদি পালিয়ে যে বিয়ে করে বা ওরা যদি বিয়ে দেয় ওদের ব্যাপার ওরা দেখে নেই, পরবর্তী সময় গেলে আমার বাড়িতে যে হবে না এটা কেউ বলতে পারবে না। মুর্শিদাবাদ জেলায় আর একটা স্ট্যাটিস্টিক বলছি আপনাদেরকে, প্রত্যন্ত গ্রামগঞ্জের জেলা আমাদের এখানে, মানে গ্রামীণ জেলা, সেখানে অল্প বয়সে বিয়ে দেওয়ার বাড়ির একটা চাপ থাকে এবং অল্প বয়সে বিয়ে দিয়ে, দিদি যেটা শাশুড়ি দিদি বলছিল এবং একটা মেয়ে খুব ভালো বলেছে, মানসিকভাবে তৈরি না হওয়ার জন্য যে সাংসারিক চাপ, মা হয়ে যাওয়ার পরবর্তী সময়কালে যে মা হলে দিকে দায়িত্ব, সংসার হলে শ্বশুরের শাশুড়ির সবার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে। আমাদের জেলায় একটা সমস্যা তৈরি হয়েছে যে একটা মেয়ে বাবা মা মানুষ করতে পারছে না, বিয়ে দেওয়ার পরে তার ঔরসে যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চা সহ বাড়িতে রিটার্ন আসছে এবং বাচ্চা সহ সেই মেয়েকে মানুষ করতে হচ্ছে। এই পরিস্থিতিটা আমাদের মুর্শিদাবাদ জেলার সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেখানে একটা মানুষ করতে পারছিল না, দুটোকে মানুষ করতে হচ্ছে। তার একমাত্র কারণ তাকে সেইভাবে স্বাবলম্বীভাবে তৈরি করা হয়নি, যার জন্য সে একটা সংসার জীবনটাকে যখন তৈরি করছে সে আর গুছিয়ে উঠতে পারছে না,
মানে এমন ভাবে জাঁতা কলে পড়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সেখানে সেই সময়কালে দাঁড়িয়ে কি কি করতে হবে বা কি করা উচিত সেটা তার ক্ষেত্রে আর বোধগম্য হচ্ছে না, যার জন্য সে বারবার চিন্তা করছে মা বাবার কথা, বারবার সে বাড়িতে মা বাবা কিভাবে ভালোবাসতো, সবাই কিভাবে আদর করতো, যত্ন করতো, সেইগুলো বারবার রোমন্থন হচ্ছে। সে আর সেখানে না থেকে বাবার বাড়ি চলে আসছে, দ্বিতীয়বার সেই বাড়িতে যেতে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে ভালো লাগলো যেখানে যারা যারা উপস্থিত হয়েছে সবার 18-এর উপরে, তাই তো নাকি? এবং এখনো পর্যন্ত সবাই সচেতন, যার জন্য আজকে এই পর্যায়ে পৌঁছেছো। এবং আমরা চাই যে সবাই একটু ভালো এডুকেশন নিয়ে সবাই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা হোক, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, আমাদের মনোনয়ন পর্ষদে সকলকে থ্যাংক ইউ গোলাম স্যার। তাহলে আজকের ক্যাম্পের আমরা শেষ পর্যায়ে একদম চলে এসেছি। তোমরা সবাই তোমাদের যেটা তোমরা করেছো আজকে কম্পিটিশনে সেটা সবাই সাবমিট করে দিয়েছো। এবার হচ্ছে ফলাফলের পালা। তো ফলাফল ঘোষণা তো হয়ে গেছে। পুরোটাই যারা জাজেস তারা হচ্ছে কিন্তু গণ উন্নয়ন পর্ষদ থেকেই, কারণ আমরা অর্গানাইজার আর উনারা কিন্তু আজকে জাজ, মানে উনাদের সঙ্গে আমরা কোলাবোরেশনে করছি, কিন্তু উনাদের এটা উনাদের দায়িত্বেই আছেন যে কে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে। এগুলো খুব মানে এই বিষয়, কিন্তু তাও না নামটা দিদি আপনি সবাই যে মানে করেছে হ্যাঁ। ভীষণ সবারই খুব সঞ্জয় বলবে এটা দিদি আসুন। মানে আমি দেখছিলাম প্রত্যেকটা পোস্টার দেখলাম সবার খুব সুন্দর হয়েছে, মানে হয়তো কিন্তু ওই যে আছে না একটু তো এদিক ওদিক করে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হবে। হ্যাঁ আমার ঘর থেকে এই জিওটা গে মনমন্দির আছে না, আমার জিওটা উড়ে গেছে। এটা নেট হচ্ছে নেই নাম এখানটা হচ্ছে নেট হচ্ছে পায়খানা কনফারেন্স দিয়েছে না কেন? কম্পিউটার সায়েন্স। আর ডিভিশনে আছে তাই না? সেই জায়গাটা তো আমাদের মাথায় রাখতে হবে, কারণ অতটা সময় হয়তো আর একজন পেলে তার হয়তো আর অন্য কোনো কিছু সে তুলে ধরতে পারত। এসব ভালো না দাঁড়া, এসব পরে এখানে দাঁড়িয়ে এটা হচ্ছে আমি দাঁড়াবো না। অর্পিতা হালদার, সেকেন্ড পজিশনে আছে। এটা দেখলে আমার সেই ছোটবেলাকার মোমের মানে ওই কালার পেন্সিলের এটা কথা মনে পড়ে। অয়েল পেস্টেল এই টাইপের। আচ্ছা এই প্রথম হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টে রিপা মন্ডল। টাইমিং মানে টাইমিংটা খুব সুন্দর এবং সবকিছুই হ্যাঁ সব দিকটা মামে। তবে বাকি যেগুলো হয়েছে খুব আর সুন্দর হয়েছে। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, আরেকটা তো খুব ভালো লাগছিল, খুব ভালো হয়েছে প্রত্যেকটা। বাকি এই সবগুলোই শুনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা মেসেজ ভালো। না এটা সবগুলো সবাইকে দেখিয়ে দেওয়া কোথায় উচিত না না আর তিনটে হয়ে যায়, তারপর সবাইকে না একবার ছোট ছোট সবাই জিওটা গেছে না আমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে ওই ওদের বেশি ভালো জিজ্ঞেস দেখো এটাকে সবাই কাছে কাছে রাখিয়েছি। বাল্য বিবাহ বন্ধ হোক, স্বপ্নগুলো পূরণ হোক। খুব সুন্দর মেসেজ। আপনার কমন কিন্তু বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি। বাহ, এটাও কি পড়ার সময় চিন্তা ভাবনা আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে। এটাও খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর, আঁকাটাও খুব সুন্দর হয়েছে। এটা খুব ভালো। ওর হাতে বই দাও শাড়ি নয়, ওর হাতে বই দাও শাড়ি নয়। নতুন মেসেজ। হ্যাঁ, এটা এটা একটু অন্যরকম মেসেজ। এটা তো অনেকটা কিছু আমাদের মানে কন্টেন্ট আছে, লেখার এটাতে অনেক কিছুই আছে। হ্যাঁ, বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর ভবিষ্যৎ করি।
মেয়েরা বোঝা নয়, ওরাই দেশের গর্ব। বাহ, এটাও খুব ভালো। আরো অনেক তাছাড়াও কিছু আছে। অনেকটা মেসেজ এখানে দেওয়া আছে। অল্প বয়সে বিয়ে নয়, শিক্ষাই হোক জীবনের জয়। বাল্য বিবাহ মানেই ক্ষতি, সচেতন হোক পুরো জাতি। মেয়েদের অধিকার রক্ষা করো, বাল্য বিবাহ বন্ধ করো। বাল্য বিবাহ এক অভিশাপ, এর বিরুদ্ধে করি প্রতিরোধের চেষ্টা। প্রত্যেকটা স্লোগানই কিন্তু নেওয়ার মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি শিশুদের নয় বিয়ের বোঝা, তাদের দাও শিক্ষার খোঁজা। বাহ, মানে শিক্ষার খোঁজে, হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা আগে, বিয়ে পরে, এই হোক সবার অঙ্গীকার। বাল্য বিবাহ থামাও আজ, উন্নয়নে খুলবে সাজ। এটাও নতুন। সচেতন হন, এগিয়ে আসুন, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ুন। তো এতগুলো মানে মেসেজ একটা আমরা পোস্টারে পেয়েছি। মানে বেটি এটাও বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও মানে এটা তো একটা এটাও একটা গল্প ভালো। রয়েছে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা একটা, এটা দেখো। স্টপ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ বন্ধ করুন, আজকের কিশোরী আগামী দিনের আলো, বাল্যবিবাহ বন্ধ করুন। বাহ, এটা আজকে এটা আরেকটা হয়েছে, let them learn, not marry early, stop, say no to child marriage, yes to education, her age is for books, not for marriage. Child marriage, আচ্ছা, child marriage still dream, stop it now. এটাও কিন্তু খুব সুন্দর মেসেজ। মেয়েটা মানুষ হোক, তারপর সবকিছু। এটা খুব কিউট কিউট। তুমি তাই। এটা কি করেছে এটা? এই বিয়েটা মানুষ হোক তারপর সব কিছু। শ্রেয়সী দাস কে, ছবিটাও ভালো হয়েছে। হ্যাঁ, ইমোজিটা দারুণ হয়েছে। ইমোজিটা ভালো এই হয়েছে। ইমোজিটা ওর মধ্যে মিষ্টি। ছোট ছোট। বাল্যবিবাহ নিপাত যাক, সুশিক্ষা বজায় থাক। এটাও ভালো হয়েছে, সবই ভালো, সবগুলোই সুন্দর। এটা দেখো, বাল্য বিবাহ নয়, শিক্ষাই হোক জীবনের প্রথম পরিচয়। ওর হাতে বই দাও, শাড়ি নয়। এটা আমরা পেয়েছি আগে, এটাও খুব সুন্দর। নো ম্যারেজ অ্যাট ইয়াং এজ, নট ম্যারেজ, ইটস হার টাইম ফর এডুকেশন। একদম সোজা সাপটা কথা, একদম ডিরেক্ট কোট। ওটা ইয়ারটা চাইল্ড হয়ে বিয়ে তো চাই না। ম্যাডাম এটা কে করেছেন একবার মানে জিজ্ঞেস করুন। এটা খুব সুন্দর। নো ম্যারেজের চাইল্ড। অ্যাট ইয়াং এজ। আচ্ছা আচ্ছা। এটা করেছে আমাদের শাহিনুর। এটার কনসেপ্টের এটা ভালো। ওর মানে আমরা তো পায়ে একটা বেরিয়ার রয়েছে আর একটা পায়ের স্কুলের শু রয়েছে, মানে এটা বোঝাচ্ছে পড়াশোনার দিকে, আর একটা ঝাঁটা বারণ মানে রুটিন এইরকম একটা ছোট 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 করে মেসেজটা তো দেওয়ার চেষ্টা করেছে। সেটাই। কনফিউজ হচ্ছিলাম। কনফিউজ হবে, এতগুলো প্রত্যেকটা এত ভালো যে কনফিউশন। প্রথম লাইনের পাশাটা একটু বলে দিই। হ্যাঁ, ইয়াং এজ। এটা চাইল্ড এজ হলে মানে ওটা young age মানে হ্যাঁ ইয়াং এজের জন্যই এটা বাদ হয়েছে। ইয়াং এজটা মানে কি, মানে সে হচ্ছে ইয়াং মানে অ্যাডাল্ট হয়ে গেছে, তো তাকে তো আমরা বিয়ে দিতেই পারি, কিন্তু চাইল্ড এজটা হলে এই জায়গাটা আরেকটু এবার ঠিক আছে মেসেজ। মেসেজটা এত সুন্দর ছিল, হ্যাঁ, নিজেদের ছোট মানে ছোট ওর পড়ানো কনসেপ্ট ছিল, প্রত্যেকটা দারুণ জিনিস সুন্দর দারুণ। ছিল। ইটস হার টাইম ফর এডুকেশন, হ্যাঁ, একদম ডিরেক্ট। মানে 18 কে ক্রস করে এই যে এই কনসেপ্টটা সুন্দর সুন্দর পরেরটা এস বারটা একটু গন্ডগোল করে দিয়েছে। কিন্তু যেটা আমাদের আজকের টপিক আছে যে Child marriage. চাইল্ড ম্যারেজ, প্রত্যেকটাই কিন্তু এখানে সবটাই ফুটে উঠেছে, সবটাই। আর বাদ বাকি এগুলো একটা কম্পিটিশনে তো একটু কালার এই ব্যাপারগুলো তো সবটাই থাকে, তাই এগুলো নিয়ে আর নিশ্চয়ই বলার আমার কিছু নেই। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমাদের এবার হ্যাঁ এবার নিশ্চিত, হ্যাঁ তোমরা থাকো। এগুলো কি নিয়ে নেবে? এগুলো কি রেখে দেবো? না না এখনো থাক, আপাতত তাহলে এটা করে- সবাইকে নিয়ে যাদের আছে না সবাইকে এগুলো একটু দিয়ে দিন এগুলো। হ্যাঁ, পুরস্কার কিন্তু হাতে তুলে দেবে আমাদের শাশ্বতী। এর ছবি তুলিস এই আরসি জিওটা নাও না, জিওটা নাও না। জিওটেক নেবো না? আগে আচ্ছা ঠিক আছে। মোবাইল- আচ্ছা, মোবাইল শাশ্বতী এটা দিও, একটু, ফার্স্ট টাইম আমি হাত নাও একটু তাহলে ওনাদের হাতেই মাইকটা দিচ্ছি, কারণ দেবো তো? ওনাদেরও কিছু মোবাইল এটা একটা on করো। নিজস্ব প্রিপারেশন আছে আজকে হ্যাঁ লাইভ প্রোগ্রামে। নাহলে দিয়ে দিতাম তোমাকে। হ্যাঁ, জিওটা দিয়ে নাও, ফার্স্ট সেকেন্ড থার্ড যে পুরস্কার দিচ্ছে সেটা এই যে জিওটেক করে। নর্মালও তুলবি, ওটাও করবো আজকে নর্মাল তুলবি। ফার্স্ট প্রাইজ না না দেবে নর্মালটা হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ মনমোহন ম্যাম, ওনাকে দিয়ে আমরা ফার্স্ট জনকে প্রাইজ দেওয়া হবে।
আমি তো ঘরের মানুষ। ঘরের মানুষ, সেই কারণে তো তোমরাই গো। আর সবার জন্য আমাদের একটা ছোট্ট সান্ত্বনা পুরস্কারও আছে, যারা যারা এখানে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, উপরে চলে এসো। একটু পরে। সবাই হাত পেতে দাও, সবারটা একটু ভালো দাও। দারুণ। একটা মানে ইয়ে অনুযায়ী তো পড়তে হয়। এটা তো কিছু আছে ভালো মন্দ। আমার ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যে হয়েছে তাকে পুরস্কৃত করবে রমাদি, ওনার দ্বারা সেকেন্ড এর থেকে যে পুরস্কার পাচ্ছে তাকে দেওয়া হচ্ছে। ওনাদের কাছে দাও। শাশুড়ি এবার দিদিকে আজ আমরা অনেক রকম পেয়েছি তো অনেক রকম ভাবে পেয়েছে, খুব আনন্দিত। আমার তো খুব ভালো। হ্যাঁ মানে ছবি নাও। এবার আমরা একে একে আসবো। আমাদের তন্ময় দা আছে, গোলাম দা আছে, একটু সান্ত্বনা পুরস্কারটা দিয়ে দেবে। পাশেও আছে।